প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পার্ট 1 মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এবং জাতীয় আয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখে নিই যে মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি। একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা যে সকল দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার মোট আর্থিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন, ইংরেজিতে যাকে বলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা সংক্ষেপে বলে জিডিপি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কি বলেছি। এর ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তর্ভুক্ত আছে। দেখো, আমি বলেছি একটি দেশের অভ্যন্তরে মানে একটি দেশের ভেতরে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখার ভেতরে, মনে করো বাংলাদেশ। এই বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভেতরে করিম নামে একজন নাগরিক। এই করিম কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। হ্যামিল্টন নামে আরেকজন বিদেশি নাগরিক, যে কিনা বাংলাদেশে চাকরি করে। তাহলে দেখো, এই দেশি নাগরিক করিম এবং বিদেশি নাগরিক হ্যামিল্টন, এরা উভয়ই কিন্তু বাংলাদেশে চাকরি করে বা ব্যবসা করে। এখন এই যে তাদের উভয়ের অর্জিত আয়, সেটাই হচ্ছে তোমার মোট বাংলাদেশের মোট দেশজ উৎপাদন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি। বুঝতে পেরেছো বিষয়টা তোমরা? মানে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিক উভয়ের দ্বারা যে সকল দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় তার মোট আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলা হয়। মোট দেশজ উৎপাদন বা জিডিপি কেন হিসাব করা হয়? মোট দেশজ উৎপাদন বা জিডিপি হিসাব করা হয় একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক সামর্থ্য বা শক্তি বোঝার জন্য। তো এরকম প্রশ্ন হতে পারে যে জিডিপি কেন হিসাব করা হয়? তখন তার উত্তর তোমরা কি লিখবে? যে জিডিপি হিসাব করা হয় একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক সামর্থ্য বা শক্তি বোঝার জন্য। তবে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে চাকরি করে বা দেশের কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে, অর্থ, তাদের সেই উপার্জিত অর্থ তারা দেশে পাঠায়, সেই তাদের প্রেরিত অর্থ সেটাকে মোট দেশজ উৎপাদন হিসেবে বিবেচনা করা হবে না। অর্থাৎ
সেটা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। মোট কথা, বিদেশে যারা বসবাস করে তারাই তো প্রবাসী, তাই না? সেই প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। কথাটা কিন্তু পরিষ্কার করে মনে রাখবে, কেমন? প্রবাসীদের আয় কখনোই জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। জিডিপি কি, এমন প্রশ্ন যদি তোমাকে করা হয়, তখন তুমি আবার এটার পূর্ণ রূপটা লিখবে না। জিডিপি কি? জিডিপি হচ্ছে মূলত একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য মনে থাকবে। একটি দেশের অভ্যন্তরীণ মানে একটা দেশের ভেতরে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হচ্ছে কি? জিডিপি। মোট দেশজ উৎপাদন, এটা আমাদের আলোচনা শেষ। এবার আমরা মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন তোমরা সবাই দেখতে পাচ্ছ? মোট জাতীয় উৎপাদন, বা এটাকে সংক্ষেপে কি বলে? জিএনপি, মানে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস মানে মোট, GROSS, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। দেখতে পাচ্ছ তোমরা? মোট জাতীয় উৎপাদন, এটা নিয়ে এখন আলোচনা করা হবে। মোট জাতীয় উৎপাদন বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে যাকে বলে জিএনপি। জিএনপি কি, সে বিষয়টা আমরা এখন জানবো, কেমন? কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরের, একটি দেশের নাগরিকদের দ্বারা, ভালো করে খেয়াল করবে, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যে কোনো দেশেই থাকুক না কেন, সেখানে তারা চাকরি বা ব্যবসা বাণিজ্য করুক না কেন, যখন তাদের আর্থিক আয়, তারা যে উপার্জনটা করেন, সেই উপার্জন যখন দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে পরিগণিত হবে। জিএনপি হিসেব করা হয় মূলত একটি দেশের নাগরিকদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বোঝার জন্য। জিএনপি হিসেব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝানোর জন্য, অর্থাৎ তারা দেশটিতে কী ধরনের অর্থনৈতিক অবদান রাখতে পারছে আর সেটা জানার জন্য কি করা হয়? জিএনপি হিসাব করা হয়।
কোনো ব্যক্তি যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে তাদের উপার্জিত অর্থের যে অংশটুকু তারা বৈধ পথে বাংলাদেশে প্রেরণ করে তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হিসেবে বিবেচিত হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা যদি এক্স কে প্রবাসীদের আয় বিবেচনা করি এবং এমকে যদি বিদেশে এম দ্বারা যদি আমরা বিদেশিদের আয় বোঝাই, এম দ্বারা যদি আমরা বিদেশিদের আয় বোঝাই, তাহলে জিএমপি কিভাবে বের করা যায় দেখো। দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্স দ্বারা যদি, অর্থাৎ বিদেশে আমাদের দেশে যে সমস্ত লোকজন কর্মরত আছে তাদের আয়টাকে যদি আমরা এক্স দ্বারা নির্দেশ করি এবং আমাদের দেশে যে সমস্ত বিদেশি আছে তাদের আয়কে যদি আমরা এম দ্বারা নির্দেশিত করি, তাহলে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কিভাবে বের করতে পারি। জিডিপি প্লাস এক্স মাইনাস এম। বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে জিএনপি বের করার একটা সূত্র আমরা পেয়ে গেলাম। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সমান জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ উৎপাদন। এই মোট দেশজ উৎপাদন জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স হচ্ছে প্রবাসীদের আয়, সেখান থেকে যদি আমরা বিদেশিদের আয়, অর্থাৎ যারা আমাদের দেশে বসবাস করে চাকরি বা ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে সেই বিদেশিদের আয়টা, যেটাকে আমি এম দ্বারা নির্দেশিত করেছি, সেটা যদি বিয়োগ করা হয় তাহলে সেখানে যে বিয়োগ ফলটা পাওয়া যাবে সেই বিয়োগ ফলটাকে এই জিডিপির সাথে যোগ দিলে আমরা আমাদের দেশের কি পাবো, জিএনপি পাবো। ঠিক আছে? তো জিএনপি হিসাব করা হয় কেন, এরকম যদি কোশ্চেন আসে তাহলে তোমরা কি বলবে বলো। জিএনপি হিসাব করা হয় মূলত একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝানোর জন্য। জিনিসটা ভালো করে মনে রাখবেন। জিএনপি কেন হিসাব করা হয়, এই জাতীয় অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তখন তোমরা অন্তত মূল কথাটা লিখবে যে জিএনপি হিসেব করা হয় মূলত একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝানোর জন্য। তোমরা এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হলেও কিন্তু এই জিনিসটা তোমরা যখন মোট জাতীয় উৎপাদন এটার ডেসক্রিপশন দিতে যাবে, এই যে মোট জাতীয় উৎপাদন এটার বর্ণনা যখন দিতে যাবে তখন তোমরা ইচ্ছে করলে
এই যে কথাগুলো আমি এখানে লিখেছি বলেছি সেগুলো তোমরা সেখানে তোমাদের উত্তরে কি করতে পারবে, ইনক্লুড করতে পারবে। কেমন? আচ্ছা, শিক্ষার্থীরা এবার আমরা দেখব মাথা পিছু আয়। এই মাথা পিছু আয় কাকে বলে সেই জিনিসটা আমরা দেখব। মাথা পিছু আয় যেটাকে বলে পার ক্যাপিটা ইনকাম, PER, পার ক্যাপিটা ইনকাম। এই যে পার ক্যাপিটা ইনকাম মানে PCI, পার ক্যাপিটা ইনকাম। একটি দেশে মোট জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে কি পাওয়া যায়, মাথাপিছু আয় পাওয়া যায়। বুঝতে পেরেছো তোমরা? একটি দেশের মোট জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, মাথাপিছু আয় পাওয়া যায়। এই মাথাপিছু আয়ের মাধ্যমে কি করা হয়, মাথাপিছু আয়ের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। তোমাকে এমন কোশ্চেন করতে পারে যে মাথাপিছু আয় নির্ণয় করা কেন প্রয়োজন? মাথাপিছু আয় নির্ণয় করা প্রয়োজন এ কারণে, কারণ মাথাপিছু আয় নির্ণয়ের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। বুঝতে পেরেছ? যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের মানুষের জীবনযাত্রার মান তত উন্নত এবং দেশটি অর্থনীতিতে তত বেশি সমৃদ্ধ। কথাটা ক্লিয়ার? এবার দেখো আমরা এই মাথাপিছু আয়কে একটা সূত্রের সাহায্যে বের করতে পারি। যেমন দেখো, y বার ইকুয়াল টু y divided by খেয়াল করে জিনিসটা কি লিখেছি, y বার উপর একটা টান দিছি, y বার ইকুয়াল টু y ডিভাইডেড বাই p। মানে এখানে y বার দ্বারা বুঝাচ্ছি এই যে y বার সমান কি, মাথাপিছু আয়, আর y দ্বারা বুঝাচ্ছি মোট জাতীয় আয়, আর p দ্বারা বুঝাচ্ছি পপুলেশন বা মোট জনসংখ্যা। বুঝতে পেরেছো তোমরা? y বার ইকুয়াল টু y ডিভাইডেড বাই p, আর y বার মাথাপিছু আয়, y দ্বারা বুঝাচ্ছি মোট জাতীয় আয় এবং p দ্বারা বুঝাচ্ছি মোট জনসংখ্যা। এখন একটি উদাহরণের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়ের ধারণাটি আরো একটু স্পষ্ট করা যেতে পারে। কি বলছি আমি? একটি উদাহরণের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়ের ধারণাটি আরেকটু স্পষ্ট করা যেতে পারে। মনে করা যাক 2011 সালে কোনো দেশের মোট জাতীয় আয় 5,000
কোটি মার্কিন ডলার এবং ওই দেশের মোট জনসংখ্যা 10 কোটি। আমি কি বলেছি মনে করা যায় 2011 সালে কোনো দেশের মোট জাতীয় আয় 5,000 কোটি মার্কিন ডলার এবং ওই দেশের মোট জনসংখ্যা 10 কোটি। তাহলে আমরা এই সূত্রে বসিয়ে মাথাপিছু আয়টা বের করতে পারি। সূত্রটা কি ছিল? উপরে ছিল ওয়াই, 5,000 কোটি মার্কিন ডলার, 5,000 কোটি মার্কিন ডলার, আর এখানে কত লোক সংখ্যা? কত? 10 কোটি। তাহলে কি দাঁড়ালো? ভাগ দিলে 500 মার্কিন ডলার। বুঝতে পেরেছ? আমরা বলেছি যে 2011 সালে কোনো দেশের মোট জাতীয় আয় 5,000 কোটি মার্কিন ডলার এবং ওই দেশের মোট জনসংখ্যা 10 কোটি হলে 2011 সালের ওই দেশের